পর্ব ১ ফারহানা নিঝুম। আমি এখনো ভার্জিন আছি, চাইলে চেক করতে পারো। কাম অন। ঐশ্বর্যরী চৌধুরী এহেন কথা ছিটকে দূরে সরে গেল। অষ্টাদশী কন্যা উৎসা ওস্তাদয় তীর তীর করে কাঁপছে তার। একটা মানুষ কি করে এত খারাপ হতে পারে তা জানা ছিল না এই ছোট্ট মেয়ের। ঐশ্বর্য উৎসাকে চুপ থাকতে দেখে ফের বলল, কি হলো সুইটহার্ট? কাম অন, চেক করে দেখো তো একবার। উৎসার চোখ দুটো ইতিমধ্যেই অশ্রুকণায় ভরে উঠে ঐশ্বর্যের থেকে 2 হাত সরে গিয়ে মিনমিনে গলায় বলল, আপনি আমার সাথে এমন করতে পারেন না ভাইয়া, আমি কিন্তু আপনার বোন। ঐশ্বর্য মুহূর্তে নিজের মুখশ্রী বদলে নেয়। চক্ষুদয় জল জল করে উঠল তার। কিয়ৎক্ষণ পূর্বে রাগ মুহূর্তে যেন মাথা নাড়া দেয়। শক্ত হাতে থাপ্পড় বসালো উৎসা নরম দ্বারে। উৎসা ফ্লোরে পড়ে যায়। ঐশ্বর্য ফের উৎসাকে টেনে দাঁড়িয়ে করে দাঁতে দাঁত চেপিয়ে হিসহিসিয়ে বলল, লিসেন মিস উৎসা, না তোর বাপের সাথে আমার মায়ের কিছু ছিল, আর না আমার বাপের সাথে তোর মায়ের কিছু ছিল। সো ডোন্ট কল মি ভাইয়া। আমি তোর ভাইয়া নই। ইজেন্ট ক্লিয়ার? উৎসাহ মিনমিনিয়ে গলায় বলল, কি বলছেন আপনি এসব? আপনার বাবা আমার মায়ের খালাতো ভাই হয়, তো আপনি কি করে এত খারাপ ইঙ্গিত করছেন? যদি ওরা ভাই বোন হয় তাহলে সে হিসেবে আপনি আমার ভাই। জাস্ট শার্ট আপ বাস্টার্ড। তুই আমার বোন টোন কিছুই না। আমার এইসব বোন লাগে না। নাও গেট লস্ট। ঐশ্বর্য কথাটা বলেই উৎসাকে ধাক্কা দিয়ে ড্রয়িং রুম থেকে মেইন ডোর দিয়ে বাইরে বের করে দিল। তুষারপাত হচ্ছে। ঠান্ডায় জমে যাওয়া উপক্রম হয়েছে উৎসার। সময়টা বছরের শেষ দিকে। বার্লিন শহরে আসার পর থেকেই উৎসাকে এই ঠান্ডার সাথে প্রতিনিয়ত লড়তে হচ্ছে। বছরের শেষ ডিসেম্বরের দিকে তাই ঠান্ডাটা বেশ ঝেঁকে বসেছে। দরজায় কয়েকবার নক করা সত্ত্বেও কেউ দরজা খুলল না। ঠান্ডায় কাঁপতে কাঁপতে নিচে ফ্লোরে বসে পড়ল উৎসা। আপাতত রাস্তা পুরো তুষারের কারণে ঢাকা পড়েছে। কোথায় যাবে কিছু বুঝতে পারছে না উৎসা। নিজেই দু হাতে ঘষে উৎসতা খুঁজছে। পরনে শুভ্র রঙা ওড়না ভালো করে শরীরে জড়িয়ে নিয়েছে সে। হায়রে ভাগ্য তার। নিজের ভাগ্যের কথা ভেবে তাচ্ছিল্যের হাসল উৎসা। স্যার, বাইরে তুষারপাত হচ্ছে। আপনি যদি এখন ম্যামকে এভাবে বাইরে রাখেন তাহলে ঠান্ডা লেগে যেতে পারে। উফ, শার্ট আপ মিস মোনা, প্লিজ আপনি গিয়ে নিজের কাজ করুন। মিস মোনা একজন কেয়ারটেকার। বহু বছর ধরেই এই দেশে তার বসবাস। ঐশ্বর্যের মা মিসেস মনিকা থাকাকালীন মিস মোনা কাজ করেছেন। হতাশ হয়ে মলিন মুখে জায়গা ত্যাগ করলেন মিস মোনা। অতীত বাংলাদেশের সিলেট শহরে বেশ বড়সড় বাড়ি পাটোয়ারি মঞ্জিল। মিস্টার আহমেদ পাটোয়ারি মারা গিয়েছে অনেক বছর। আপাতত বাড়িটা মিসেস সাবিনা পাটোয়ারির নামেই আছে। বিছানায় উপুড় হয়ে শুয়ে আছে উৎসাহ। আচমকা মুখে পানির ভরা বালতি পড়েই হকচকিয়ে গেল উৎসাহ। তুই কি কোনো মহারানী? আফসানা পাটোয়ারি সকাল সকাল এসেই উৎসাহকে কথা শোনানো শুরু করেছে। দীর্ঘশ্বাস ফেলল উৎসাহ। আফসানা পাটোয়ারি উৎসার বড় মামি। তিনি উঠতে বসতে উৎসাহ এবং ওর মা সাবিনা পাটোয়ারিকে কটু কথা বলেন।
সরি বড় মামি, উঠতে লেট হয়ে গেছে। আফসানা পাটোয়ারি দাঁতে দাঁত চেপে বলে, আরে তুই সরি বলবি কেন? সরি তো আমাদের বলা উচিত। তোদের মামের এত ঢং সহ্য করছি। উৎসাহ নিশ্চুপ বলায় মতো ভাষা নেই। তা বাড়িটা তাদের হওয়া সত্ত্বেও তাদের কোনো অধিকার নেই। মা নামক মানুষটি প্রায় 3 বছর ধরে প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে আছে। ওনার চিকিৎসার টাকা পর্যন্ত আফসানা পাটোয়ারির থেকে চেয়ে নিতে হয়। এখন কি বসে থাকবি না কাজ করবি? আফসানার কথা শুনে দ্রুত পায়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো উৎসাহ। 6:30 বাজে। 9টার দিকে কলেজে যেতে হবে তার। পূর্বে সব কাজ শেষ করতে হবে তাকে। আফসানা পাটোয়ারি হুকুম দিয়ে ফের ঘুমাতে চলে গেল। উৎসাহ দ্রুত বাড়ির কাজগুলো করতে লাগলো। বাড়িতে কাজের লোক থাকা সত্ত্বেও তাকে দিয়েই এত কাজ করানো হয়। সকালে ব্রেকফাস্ট টেবিলে সাজিয়ে পুরো বাড়ি পরিষ্কার করে নেয়। উৎসাহ আমি বেডটি খাবো। নিকির চেঁচামেচি শুনে উৎসাহ চায়ের ট্রে আর সাথে কুকিজ নিয়ে নিকির রুমের দিকে রওনা দেয়। নিকি আফসানা পাটোয়ারির ছোট মেয়ে, আর রুদ্র ওনার বড় ছেলে। আপু এই যে তোমার চা। নিকি অফিসে যাওয়ার সময় তৈরি হয়ে গেছে কখন। উৎসাহকে দেখে ওর হাত থেকে ট্রে নিয়ে বেডসাইড টেবিলে রাখলো। আয় তাড়াতাড়ি খেয়ে নে, এরপর আমি তোকে কলেজে ড্রপ করে দেব। কিন্তু আপু, এগুলো তো তোমার জন্য। উফ, এত কথা বলিস না। নিকি উৎসাহকে টেনে বিছানায় বসিয়ে চা আর বিস্কুট হাতে ধরিয়ে দিল। তাড়াতাড়ি খেয়ে নে। দেখ, একদম জ্ঞান দিবি না। দেখ, তোকে তাড়াতাড়ি পড়তে হবে, তারপর অফিসের দায়িত্ব নিতে হবে। উৎসাহ শুকনো শ্বাস ফেলল। আমি এসব অফিসের দায়িত্ব নিতে চাই না। আপাতত আমি পড়ালেখা শেষ করে জার্মানি যেতে চাই। আমাকে মিহি আপুকে খুঁজতে হবে। নিকি মৃদু হাসল। ইয়েস, পারবি তো? কিছুদিন আগেই না স্কলারশিপের জন্য এক্সাম দিলি? ওইটার কি খবর? ওটার রেজাল্ট কাল দেবে। আই হোপ যাতে স্কলারশিপটা যেন পেয়ে যাই। গ্রেট। জগিং শেষে ঘেমে একাকার হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে ঐশ্বর্যরী চৌধুরী। পরনে তার নেভি ব্লু জগিং গ্রেট আপ, হাতে ওয়াটার বটল, এক হাতে ড্রাইভিং করছে, অন্য হাতে মুখের উপর ওয়াটার বোতল ধরে নিজেকে ভিজিয়ে নিচ্ছে ঐশ্বর্য। অ্যাক্সিডেন্ট হবে ব্রো। রিক, অ্যাক্সিডেন্ট হবে ব্রো, বেশ ব্যস্ত কণ্ঠে আওড়ালো কেয়া। ওর কথায় সহমত প্রকাশ করে জিসান। তুই সর রিক, আমি ড্রাইভ করছি। ঐশ্বর্য শুনল কি না তা জানা নেই, তবে গাড়ির স্পিড বেড়েছে দ্রুত গতিতে। কেয়া আর জিসান বেশ ভয় পাচ্ছে। রিকের কোনো ভরসা নেই। দেখা গেল তাদের মেরে নিজে পালিয়ে গেছে। কেয়া বেশ চিৎকার করে উঠল, রিক, স্টপ ইট রিক। রাস্তার পাশে সারিবদ্ধভাবে গাছগুলোকে পেছনে ফেলে মার্সিডিজ কার নিয়ে ছুটে চলছে ঐশ্বর্যরী চৌধুরী। অতঃপর কেয়া আর জিসানের চেঁচামেচি শুনে গাড়ি থামালো। গাড়ি থামার সাথে সাথে কেয়া নেমে গেল, ঐশ্বর্য আর জিসান নামল।
কেয়া ঐশ্বর্যের উপর রাগ দেখিয়ে বলে, ওহ, হোয়াটস দ্যাট হেল ইজ দিস, রিক? ঐশ্বর্য বাঁকা হাসল। কেয়ার অবস্থা দেখে বলে, জাস্ট চিল মাই ডিয়ার। জিসান ঐশ্বর্যের বাহুতে ঘুষি মেরে বলে, ব্লাডি, তোর জন্য আমার হবু বাচ্চাদের বংশ এখনই নির্বংশ হয়ে যেত। ঐশ্বর্য তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে ক্ষেপে জিসানের দিকে। তোদের কি মনে হয় এই রিক থাকতে তোদের কিছু হতো? কেয়া বুকে হাত গুজে বলে, অবশ্যই আমার অ্যাটলিস্ট মনে হয় তুই থাকতে আমার মরণ হবে না। ঐশ্বর্য কিছুই বলল না। কিছুক্ষণ ভেবে বলে, লেটস গো। জিসান উদ্গ্রীব হয়ে শুধায়, কোথায় যাবি? ঐশ্বর্য গাড়িতে বসতে বসতে বলে, ক্লাবে। নিড অফিজিক্যাল নিড আ ফিজিক্যাল প্লিজ। জিসান একবার কেয়ার দিকে তাকালো। কেয়া নাক মুখ মুচকে নেয়। জিসান ঐশ্বর্যের মুখে দিকে তাকিয়ে বলল, শেমলেস একটা। ঐশ্বর্য গায়ে মাখল না, ফের ড্রাইভ করতে লাগলো। জার্মানির বার্লিন শহরে বিশাল আলিশান বাড়িতে থাকে ঐশ্বর্য চৌধুরী। কেয়া এবং জিসান ঐশ্বর্যের বেস্ট ফ্রেন্ড। ছোট থেকেই একসাথে আছে তিনজন। কেয়া চাইল্ড হোমে বড় হয়েছে আর জিসান ঐশ্বর্যের সাথেই বড় হয়েছে। ঐশ্বর্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ একমাত্র মালিক ঐশ্বর্য চৌধুরী। আপাতত কোম্পানির শেয়ারে আছে তার আঙ্কেল মিস্টার রাজেশ চৌধুরী। ঐশ্বর্য শৌখিন এক মানুষ। ট্রাভেলিং, অ্যাডভেঞ্চার, গেম, কার রেসিং সবকিছুই করতে পছন্দ করে। মাঝে মাঝে তাকে গিটার হাতে সিঙ্গিং করতেও দেখা যায়। এক জায়গা থেকে অভ্যস্ত নয় ঐশ্বর্য। আজ এই দেশে তো কাল ওই দেশে। আর ওর সঙ্গী হয় কেয়া এবং জিসান। ঐশ্বর্য একটা কথাকে ভীষণভাবে মনে করে, লাইফ ইজ বিউটিফুল, সো জাস্ট এই নজর করতে হবে। ফ্রেন্ডদের সাথে যেমন ঐশ্বর্য ফ্রি, ঠিক অন্যদের বেলায় ততটা গম্ভীর এবং অসভ্য। এই অসভ্য লোকটাকে সভ্য করতে